আজকে আমরা পড়ব হইলো আমিন। আমি আম, আজকে পড়ব হলো আমরা এপিডিডাইমাইটিস, এমন একটা প্রবলেম যেটা গতবার ফারহানা খুব আনন্দ পেয়েছিল শুনে। তো এপিডিডাইমাইটিসটা হলো এই জায়গাটায় স্ক্রুটামের উপরে যেটা থাকে, স্ক্রুটাম না মানে টেস্টিসের উপরে যেটা থাকে সেটা হলো এপিডিডাইমাইটিস। একটু পরেই দেখাইতেছি। তো এপিডিডাইমাইটিসটা inflammation of the epididymis, the most common intrascrotal infection. এবং এই এটা হলে স্ক্রুটামে ইরিটেশন এবং স্ক্রুটাম সোয়েলিং হয়ে যায় অবশ্যই। কজ কি মোস্টলি এসটিডি কারণে এটা হয়, বিশেষ করে ক্লামাইডিয়া, গোনোরিয়া, তারপরে ইকোলাই এগুলোর জন্য। হ্যাঁ, এবং ফ্রম গ্যাস জেনেটো ইউরিনারি প্রসিডিউর অর ইউরিনারি রিফ্লেক্স থেকেও এটা হতে পারে। ফাইন্ডিংস কি গ্রাজুয়াল স্ক্রুটাল পেইন অ্যান্ড এডেমা, তারপরে ফিভার হতে পারে, ইউরেথ্রাল ডিসচার্জ হতে পারে। ইউরেথ্রা দেখো যে তোমার এই যে স্ক্রুটার উপরে যে থাকে না, এটা এটা ইনফ্লেশন মানে কি, এই যে এই স্ক্রুটামের ভিতরে যে এটা মূলত আমাদের টেস্টিসকে ইয়ে করে, নারিশ করে, তারপরে প্রয়োজনীয় এলিমেন্ট গুলো এখানে তৈরি করতে সাহায্য করে। টেস্টিসের ভিতরে কিন্তু স্পার্ম উৎপন্ন, হ্যাঁ, স্পার্ম, সিমেন এগুলা। আর এই যেটা উৎপন্ন হয় এটা এই তোমার এই কর্ড দিয়ে, স্পারমাটিক কর্ড বলে এটাকে, এটা দিয়ে উপরে চলে আসে। ঠিক আছে, ধীরে ধীরে দেখতে থাকবো আমরা। তারপর আসি হলো ইউরেথ্রাল ডিসচার্জ, ডাইসুরিয়া, মানে ডাইসুরিয়া মিন্স ইউরিনের সাথে পাস বের হয়। তারপরে নেগেটিভ ফ্রেঞ্চ সাইন, এটা একটু বোঝার আছে। নেগেটিভ ফ্রেঞ্চ সাইন মানে হলো যখন স্ক্রুটামকে লিফট করা হয়, মানে উপরের দিকে এই ব্যথাটা যে হয় না, এই এপিডিডিমাইটিসের যে ব্যথা হয় না, কোন একটা ছবিতে জানি দেখছিলাম ওই গাধার স্ক্রুটামটাকে উঠায়া ঘড়ি চেক করে, মানে কয়টা বাজে এটা চেক করে। কোনো একটা এই টাইপের বিভাষক। মানে এই স্ক্রুটামকে এই যখন এই পেশেন্টের এপিডিডিমিস হলে যে পেইনটা হয় না, স্ক্রুটাম পেইন, তো এইটাকে, এই স্ক্রুটামকে যখন উপরের দিকে উঠানো হয় হাত দিয়ে অথবা যে 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 যেভাবে হোক না কেন, উপরে উঠাইলে ব্যথাটা কমে। এটাকে বলে নেগেটিভ ফ্রেঞ্চ সাইন। লিফটিং দ্য স্ক্রুটাম উইল রিলিভ দ্য পেইন। এই নেগেটিভ ফ্রেঞ্চ সাইন মিনস লিফটিং দ্য স্ক্রুটাম উইল রিলিভ দ্য পেইন। এটাকে বলা হয় ফ্রেঞ্চ সাইন, নেগেটিভ ফ্রেঞ্চ সাইন। ঠিক আছে, ডায়াগনোসিস কি ইউরিন কালচার সেন্সিটিভিটি, মানে কোন অর্গানিজমের কারণে এটা হয়েছে। ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, আইস প্যাকস টু স্ক্রুটাল এরিয়া, এটা ফোলা কমায়। বেড রেস্ট উইথ এলিভেশন অফ দ্য স্ক্রুটাম, এবং খাটে শুলে যেন উঠায় রাখে, এই এছাড়া আর কিছু না। তবে এরপর আসলে টেস্টিকুলার টরশন। টরশন মিন্স মানে পেঁচায় যাওয়া। ঠিক আছে, টরশন মিন্স হলো পেঁচায় যাওয়া। এই যে টেস্টিকুলার টরশন এবং আম, এটাকে কি বলে, টেস্টিকুলার টরশন এবং এপিডিডিমাইটিস এর ভিতরে একটা একটা জিনিস আসে। মূলত এখান থেকে, এই দুইটা জিনিস থেকে এই জিনিসটাই বেশি আসে টোটালি এটার থেকে। সেটা হলো যে এপিডিডিমাইটিস মানে হলো এই জায়গাটা ইনফ্লামেশন, তাই না? আর টেস্টিকুলার টরশন মানে পেঁচা যায়, টেস্টিস ভিতর থেকে পেঁচায় গেছে, মানে স্পারমাটিক কর্ড, টেস্টিকুলার স্পারমাটিক যে কর্ড, এইটা পেঁচায় যায়। এটা পেঁচে যাওয়ার ফলে কি হয়, এই যে আর্টারি আছে এখানে, স্কুটামের এখান থেকে যে আর্টারিটা উপরের দিকে উঠে আসে, এইটা পর্যন্ত চাপ পড়ে, ফলে কি হয় নিচে এই এই জায়গাটা তোমার ইয়ে হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এটা ডেঞ্জারাস, হ্যাঁ, এই টেস্টিকুলার টর্শনে। টেস্টিকুলার আর এপিডিডাইমাইটিস এর ভিতরে এই জিনিসটাই আসে যে কোনটা টেস্টিকুলার টর্শন, এর ফলে কি হয়, আর কোনটা এপিডিডাইমাইটিস এর ভিতরে ম্যাক্সিমাম তোমার ওই সোয়েলিং, ইরিটেশন মিশন এগুলোই হবে। আর টেস্টিকুলার টরশনটা একটু রিস্কি, একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে আর কি এই টাইপের। তো টেস্টিকুলার টরশন হলো ডেডলি, পেশেন্টের পার্মানেন্ট ইনজুরি হয় টেস্টিকুলারে। টুইস্টিং অফ দি স্পারমাটিক কর্ড,
which carts of the blood supply to the testicle and surrounding structure within the scrotum? ওই যে পেঁচায় গেলে যেই তোমার ব্লাড সাপ্লাই যে আটকে যায় না, এরপর টেস্টিকল এবং সারাউন্ডিং যে এরিয়া আছে এই জায়গায় তোমার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, অফটেন রিলেটেড টু ট্রমা or free floating testis which occurs as a genetic deformity. বিষয়টা হলো এটা মোস্টলি তোমার অনেক সময় আন্ডারওয়্যার পরে না তাদের ক্ষেত্রে এটা হতে পারে, অথবা জেনেটিক্যালি যদি টেস্টিসে কোনো প্রবলেম থাকে তখন এই প্রবলেমটা বেশি হয়। হায়ার ইনসিডেন্স ইন উইন্টার, এবং এটা শীতের সময় সবচেয়ে বেশি ঘটে। আর আরেকটা জিনিস, এটা স্লাইডে আছে, দেখি একটু আমরা স্লাইডে কোনো কিছু বাকি আছে কিনা। এই টেস্টিকুলার মানে টেস্টিকুলার টর্শনে কি হবে, সিরিয়াস লেভেলের পেইন হয়, বুঝছো? টেস্টিকুলার সিরিয়াস লেভেলের সিভিয়ারেস লেভেল পেইন হয়, আর এপিডিডিস গ্রাজুয়ালি পেইনটা বাড়ে। এই যে নেগেটিভ ফ্রেঞ্চ সাইন অলরেডি, পজিটিভ নেগেটিভ ফ্রেঞ্চ সাইন অলরেডি কিন্তু বলছি, লিফটিং দ্য স্ক্রুটাম উইল রিলিভ দ্য পেইন অ্যাজ ইন এপিডিডিমিটিস। আর টেস্টিকুলার টর্শনে হয় কি, এই যে ফ্রেঞ্চ সাইন, হ্যাঁ, টেস্টিকুলার টর্শনে এই যে আমাদের টেস্টিকুলের উপর দিয়ে যে ইয়েটা যায় না, এটা হলো স্পারমেটিক কর্ড। এখানে যে স্পার্ম উৎপন্ন হয় এই স্পার্ম টেস্টিসের ভিতরে, এই কর্ডের ভিতর দিয়ে হয়ে এটা উপরের দিকে চলে আসে, এই স্পারমেটিক কর্ড পর্যন্ত পেঁচায়া যায়। এরপর আসে হলো ক্রিম্যাস্ট কি ক্রিম্যাস্টেরিক রিফ্লেক্স। ক্রিম্যাস্টেরিক রিফ্লেক্স মিন্স যে তোমার কাশি দিলে, নেক্সট টাইম খেয়াল করো, কাশি দিলে টেস্টিস উপরে উঠে আসে, এবং শীতের সময়ও টেস্টিস ঠান্ডা অবস্থায় উপরের দিকে শ্রিঙ্ক হয়ে থাকে বা উপরের দিকে উঠে আসে। এইটাকে বলা হয় ক্রিম্যাস্টেরিক রিফ্লেক্স। তো দুইটা কন্ডিশনে এই ট্রিমেস্টেরিক অ্যাবসেন্ট থাকে, একটা হলো টেস্টিকুলার টর্শন, আরেকটা হলো নাম্বার 1 এন্ড নাম্বার 2 স্পাইনাল কর্ড ইনজুরি। এই দুইটা কন্ডিশনে এই টেস্টিকুলার ট্রিমেস্ট্রিক রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকে। এটা জেনে রাখলে ভালো, না জানলেও খুব একটা ইয়ে যে পাইছি তা কিন্তু না। এখন একটা হুম পেশেন্ট দেখলাম, ফিমেল পেশেন্ট, উনি সিডনাফিল খাইতেছে, মানে হুম পায় আর কি, ভাইগ্রাস। তো ফিমেল পেশেন্ট। এই পেশেন্টের যে হ্যাঁ ফিমেল পেশেন্ট, সেইটা ওই এই ওষুধ দেখলাম ইউজ করতেছে আপনার পালমোনারি হাইপারটেনশনের জন্য। এটা মূলত আর কি ড্রাগ নাকি পালমোনারি হাইপারটেনশনের জন্য ব্যবহার করে, হ্যাঁ, এটা তোমার লাংয়ের প্রেশার। আচ্ছা আচ্ছা, তোমার এটা কিন্তু সিলিনাফিল টাটালাফিল এগুলো কিন্তু খুব সিরিয়াস লেভেলের মানে ব্লাড মানে বিপি ড্রপ করায়, হ্যাঁ। ও আর টেডানাফিল, এই সিডনাফিল একটু সেফ টেডানালিফিল থেকে। ওই যে যারা ধরেন সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য খায়, ওইটা টেডানাফিলটা বেশি রিস্ক, ঝুঁকি। আচ্ছা আচ্ছা, ডক্টর হ্যাঁ বলতো হতে আর পারে। কি। অনেক সময় শুনো না যে যৌন উত্তেজক ওষুধ খেয়ে মারা গেছে, মানে যেদিকে এরকম তো শুনি নাই ভাই, হ্যাঁ, এরকম শুনি নাই, এরকম আরে কি শুনি নাই বলে, আমি। আপনি এ যখন বলতেছেন এই জন্য শুনলাম। কি বলো, তোমরা আর কেউই শুনো নাই? ফারহানা কিংবা রায়হান যারা আছো, এ পেপারে কিংবা টিভিতে এরকম তো অনেক সময় দিত, কোনো দেখো নাই? পাইছানো? সবাইকে ঘুমাইয়ে গেছে। সবাই ভিতরে ভিতরে হাসতেছে, বুঝছো? এটা কিন্তু মানে মনোযোগ দেই হ্যাঁ, পড়ায়। বুঝি নাই। আমরা পড়ায় মনোযোগ দেই। ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক। মানে আল্লাহ সবাইকে এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া শুরু শিখাইছে। আখি তো মনে করো আখির অ্যান্সারে আরেকজনের রিপ্লাই নাই হয়ে যেতেছে দিন দিন। যাই, জানি আমি। আখি কিন্তু মানে মানে কত যে হাই লেভেলে চলতেছে এদিকে। যাই হোক, মানে এরকমই, মানে মেধা বিকশিত এমন ভাবে হচ্ছে যে আরেকজনের অ্যান্সার নেই। আহ, যেটা বলতে চাচ্ছিলাম, এটা পেপারে একসময় দিত যে তোমার কি বলে, ওই উত্তেজ কি বলে উত্তেজনামূলক ওষুধ খেয়ে
অকাল অকাল মৃত্যু এরকম ইয়ে ছিল, এটা আমি নিজে অনেকবার পেয়েছি, অনেকবার পেপারে টিভিতে খবর দেখাতো। যাই হোক, তো এটা কেন হইতো? কারণ বিপি সিরিয়াস লেভেলে ড্রপ করায় দিত, এই কারণে মারা যেত পেশেন্টরা। তো দেখো, এই এপিডিডিমাইটিস এবং টেস্টিকুলার টর্শনের পার্থক্যটা বোঝা উচিত। পেইন কি এটা একটা এপিডিডিমাইটিস কিন্তু ইনফ্লামেশন, যার কারণে এটা ইনফ্লামেশন বা ইনফেকশন ধাম করে লাভ দিয়ে একদিন হয়ে যাবে না, এটা স্লোলি আগায়, ওই জন্য গ্রাজুয়াল অনসেট। মানে পেইনটা স্লোলি উঠে। আর টেস্টিকুলার টর্শন মানে টর্শন মিন্স পেঁচায় যাওয়া, সোজা কথা, মানে টেস্টিস পেঁচায় যায়। তো এটা সাডেনলি হয় এবং ক্লিম্যাটিক রিফ্লেক্স থাকে প্রেজেন্ট। আই মিন ক্লিম্যাটিক রিফ্লেক্স প্রেজেন্ট মিন্স মানে টেস্টিস যদি সাপোর্ট দিয়ে একটু উপরে উঠে দেয় তাইলে ব্যথা, সরি, ক্লিম্যাটিক রিফ্লেক্স মিন্স হলো যে টেস্টিস অটোমেটিকলি উপরে উঠে থাকবে, এটা নরমাল, এটা প্রেজেন্ট থাকে। আর টেস্টিকুলার টর্শনে হাঁচি, কাশি এগুলা দিলেও এটা উপরের দিকে উঠবে না, টেস্টিস উঠে না। আর ফ্রেঞ্চ সাইন নেগেটিভ, ফ্রেঞ্চ সাইন মিন্স টেস্টিসটাকে কোনো কিছু দিয়ে উপরের দিকে টান উঠাইয়া দিলে তোমার ব্যথা কমে। এটা এটা নেগেটিভ থাকে, এটা হলো এটাকে বলে নেগেটিভ সাইন। আর টেস্টিকুলার যদি উপরে তুমি উঠাইয়া দেও তাও ব্যথা কমে না, এটা হলো পজিটিভ সাইন। এইটার এই পার্থক্যগুলো জানলে তুমি কোনটা টেস্টিকুলার টর্শন এবং কোনটা এপিডিডিমাইট, এই দুইটাতে কোশ্চেন আসে। মোস্টলি টেস্টিকুলার টর্শনের উপরে ভিত্তি করে কোশ্চেন আসে এবং এটা জানতে হয়, দেখবে অবশ্যই কোশ্চেনটা পাবা। তাহলে পাইছো আরেকটা তো আছে এটা? ওই যে যেমন হ্যাঁ, প্রিয়াপিজম। আরেক ও হ্যাঁ, না আমি ভুলে গেছি। প্রিয়া প্রি সিটিজম প্রি হ্যাঁ, ক্রিপ্টোসিটিজম কি ক্রিপ্টা কোনটা? ভাই আরেকটা আছে না ওই যে ক্রিপ্টোসিটিজম, স্ক্রুটাম যে উপরে থাকে ও ও তাকে। হ্যাঁ, ওইটা হলো যে এটা হলো ইয়ে বাচ্চাদের ক্ষেত্রে ক্রিপ্টোকিটিজম। হ্যাঁ, ক্রিপ্টোকিটিজম হলো বাচ্চাদের ক্ষেত্রে, একটু পরে পড়বো আমরা। হ্যাঁ, আম, এবার আসি হলো ফাইন্ডিংস। তোমার টেস্টিকুল টর্শনে কি হয়? সাডেন অনসেট অফ সিভিয়ার পেইন ইন ওয়ান টেস্টিকলস, এটা দিয়ে কোশ্চেন পাওয়া গেছে বেশি। আমি সাডেন অনসেট, হঠাৎ করে পেইনটা বেড়ে যায় অন টেস্টিকলস, ইউনিল্যাটারাল স্ক্রুটাল সোয়েলিং, এবং তোমার যে কোনো এক পাশের স্ক্রুটাম ফুলে যায়, নাউসিয়া আর কিছুই তো ভমিটিং। শোনা যাইতেছে না। হ্যাঁ, এখন আচ্ছা, ইউনিল্যাটারাল স্ক্রুটাল সোয়েলিং পজিটিভ ফ্রেঞ্চ সাইন, মানে স্ক্রুটাম উপরে উঠালে ব্যথা বাড়ে, ব্যথা আরো বাড়ে, বুঝছো? অ্যাবসেন্ট ক্রিমেস্ট্রিক রিফ্লেক্স অন দি এফেক্টেড সাইড, আই মিন ওই কি বলে, ওই কাশি মাসি দিলেও লাভ হয় না, উপরে ওঠে না। মাসেল কি বলে এটা, রিফ্লেক্স অ্যাকশন অফ ক্রিমেস্ট্রিক মাসেলস when inner thigh is stroke which cause the testes on the same side to be pulled upward. ম্যানেজমেন্ট কি? সার্জারি পারফর্মড উইদিন 6 hours ক্যান সেভ দ্য টেস্টিস। এই টেস্টিকুলার টর্শনের হলে 6 ঘন্টার ভিতরে সার্জারি করলে টেস্টিস বেঁচে থাকবে, নাইলে কিন্তু শেষ। কারণ কি? মেইনলি প্রবলেম হলো ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই, কারণ আর্টারি ব্লিডিং, সরি, আর্টারি অক্সিজেন সাপ্লাই করে এই জন্য। এরপর আসলে প্রোস্টাইটিস, ইনফ্লামেশন অফ দি প্রোস্টেট গ্ল্যান্ড হুইচ মে বি অ্যাকিউট অর ক্রনিক, ইউজুয়ালি বাই ইকোলাই, এসটিডি রিলেটেড, যেগুলো স্ট্রেপ্টোকক্কাই, গনোরিয়া, এগুলো দ্বারা হয়। ফাইন্ডিংস কি? অ্যাকিউটলি হয় হলো ফিভার, ডাইসুরিয়া, তারপরে চিলস, প্রোস্ট্যাটিক টেন্ডারনেস এবং কপিয়াস প্রুনাস ডিসচার্জ আপন প্যালপিটেশন। এই প্রোস্টেটে তোমার যখন, প্রোস্টেট তো গ্ল্যান্ড আমরা জানি, এই প্রোস্টেটে যখন চাপ দেওয়া হয় তখন কপিয়াস প্রুনাস ডিসচার্জ হয়, এবং এটা ডিজিটাল রেকটাল এক্সাম করে দেখা হয় আর কি। হ্যাঁ, ডিজিটাল রেকটাল এক্সাম করে দেখা হয়। তারপরে আসি হলো ক্রনিকে আছে হলো ক্রনিক ব্যাকএক হয়, পেরিনিয়াল পেইন। রেকটামের সাথে প্রোস্টেটের কি সম্পর্ক? এটা একটা টেস্ট, ডিজিটাল রেকটাল এক্সাম একটা টেস্ট, বুঝছো? ডিজিটাল রেকটাল এক্সাম, ডিআরই দেখো নাই না? না ভাইয়া। আহ, তার ছবি দেখায় দেখি একটু হালকা করে, এটা টাফ কিছু না। এই তোমার আঙ্গুল দিয়ে
তোমার ইয়েতে মানে খেলে দেখি টি আর ই এক্সাম এরকম দেখ নাই ডিআরই করা এই ডিআরই তে এইভাবে দেখা হয় আর কি। হ্যাঁ, মূলত তোমার আঙুল দিয়ে রেকটামের ভিতরে এবং এর আশপাশে যেই এরিয়াগুলো আছে এর ভিতরে কি অবস্থা কি হচ্ছে এটা চেক ভাইয়া করা। বুঝছি, আর দেখানো লাগবে না। না রায়হান যেহেতু দেখেন এই জন্য বললো আর কি। এবং এটা এটা খুব ভালো, এটা এই টেস্টটা দিয়ে খুব ভালো আইডেন্টিফাই করা যায়। এবং এটা যে শুধু মেলদের করা হয় তা কিন্তু না, ফিমেলদেরও করা হয় কিন্তু। হ্যাঁ, এবং প্রোস্টেট এবং ছেলেদের এই ইয়েতে বাইরের দেশে যাওয়ার সময় এইটা এটা এইভাবে করা হয় না, তখন তোমার জাস্ট প্রোস্টেটটা হাত দিয়ে দেখা হয় এবং কোনো টিউমার আছে কিনা এগুলো চেক করা হয় ছেলেদের ক্ষেত্রে। আর ভাই আমাদের করে নাই। আচ্ছা আচ্ছা, তবে ওই বিভিন্ন ইয়েতে যা আছে ওদেরকে করে, এটা আমি জানি। অন্যান্য যারা যেসব জব ভিসা গুলাতে যায়, তারপরে এই অ্যানাল ক্যানাল দিয়েও তোমার পাইলস, করে হ্যাঁ ফিজিক্যাল টেস্টে করে এটা। এবং কি বলে অ্যানাল ক্যানাল দিয়ে কোনো ব্লিডিং হয় কিনা এগুলা তখন করে এটা, এবং আহামরি কিছু না। এবং তোমার এই পেশেন্টকে দাঁড়ায় কাশি দিতে বলা হয়, দেখে এগুলা, এটা টাফ কিছু না। তো ক্রনিক ওয়েতে কি হয় যে তোমার আচ্ছা, যদি কখনো দেখো প্রোস্টেট মানে জেনিটাল এরিয়া রিলেটেড বিষয়, এবং সেখানে যদি দেখো প্যালপিটেশনের সাথে ডিসচার্জ হয়, কি বলে প্রুডেন্ট ডিসচার্জ আপন প্যালপিটেশন, তাহলে এটা কিন্তু প্রোস্টেটিস ইন্ডিকেট করবে, প্রোস্টেটে যখন ইনফ্লামেশন হয় তখন। তো তারপর আসি হলো ডায়াগনোসিস। আচ্ছা সরি, ক্রনিক সিমটম গুলা ব্যাক এক, পেরিনিয়াল পেইন, frequency, mild dysuria, enlarged ferment, slightly tender, prostate upon palpitation, diagnosis WBC interest করে কারণ ইনফ্লামেশন, ইউরিন অ্যানালাইসিস, ইউরিন কালচার সেন্সিটিভিটি, এগুলো খুব একটা আসে না। যাই হোক, ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ইনক্রিজ ফ্লুইড ইনটেক, steroid softeners, warm seas bath, discharge continuous antibiotic as ordered maybe for months, activities that drain prostate like sexual activities, মানে এখানে কিন্তু সেক্সুয়াল কোনো প্রবলেম তৈরি হয় না। আই মিন পেশেন্ট যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস থেকে অ্যাভয়েড রাখতে হবে বিষয়টা এরকম না। এগুলা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ায় দিলে আরো ভালো হয়। মানে যত সেক্স মানে সেক্স হিলস দ্য প্রবলেম, এখানে বিষয়টা হলো সেক্স হিলস দ্য প্রবলেম এই ক্ষেত্রে। এবার আসলে পেডিয়াট্রিক জেনিটো ইউরিনারি ডিসঅর্ডারস, এবং এটা অবশ্যই অ্যাডাল্ট থেকে একটু আলাদা হবেই, লাইক ভেরিয়েশনস ফ্রম অ্যাডাল্ট, ইনক্রিজ ইনসিডেন্স অফ ইউটিআই ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে কেন ইউটিআইটা বেশি হওয়ার চান্স থাকে? কারণ এদের ইউরেথ্রাটা ছোট হয়, বিকজ দ্য ইউরেথ্রা ইজ শর্টার and also closer to anus with in with higher chance of contamination. Intervention কি? Pediatric urine collector, like used for collection of urine in children who is not toilet trained, applied to genitalia after proper washing বা cleaning, should be applied if not voided within 45 minutes. Vesico-urethral reflex, আচ্ছা vesico-urethral reflex মানে কি একটু চেষ্টা করি এটা ছবিটা দেখে বুঝাই, তাহলে ইজি হবে। এই পেডিয়াট্রিক ইউরিন কালেক্টর বুঝছো, এই যে তোমার পেনিসটা এটার ভিতরে ঢুকে দেওয়া হয়, আর এরপরে এটা এই ব্যাগের ভিতরে ইউরিন কালেক্ট করা যায়, এটা একটা ওয়ে। ভেসিকো-ইউরেথ্রাল রিফ্লেক্স সিস্টেমটা হলো তোমার এই কিডনি থেকে যে ইউরিনটা তৈরি হয়, এটা ইউরেটার, এই যেটা তো ইউরেটার তাই না, এটা ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডারের ভিতরে ইউরিন এসে জমা হবে, এবং এটা যাতে ব্যাক ফ্লো না হয় সেরকম একটা ভিতরে একটা ইয়ে থাকে, মানে কি বলে বাল্ব বা এরকম একটা কিছু থাকে। তো যখন কোনো কারণে এই ইউরেটার ব্যাকফ্লো হওয়ার জন্য যে ভাল্বটা কাজ করে, এটা যদি কোনো প্রবলেম হয় বা কোনো ড্যামেজ হয়, তখন হয় কি অথবা এই ইউরিনারি ব্লাডের ভিতরে ভাল্ব থাকে যেটা ব্যাকফ্লো করতে বাধা দেয়। এই ভাল্ব যদি প্রবলেম হয় তখন কি হয়, তখন এই ইউরিনারি কিডনি থেকে যে ইউরিনটা তৈরি হয় সেটা ইউরেটারের ভিতর দিয়ে তো আসে নিচে ব্লাডারে জমা হয় ঠিকই, বাট এটা ব্লাডারে আবার ব্লাডার থেকে আবার ব্যাকফ্লো করে কিডনি দিকে চলে যায়।
এটাই মূলত প্রবলেম এখানে, ভেসিকো ইউরেট্রাল রিফ্লেক্স। এটাই এখানে বলা হয়েছে, হ্যাঁ। Backflow of urine from bladder into ureters due to faulty valve mechanism at vesicuretral junction may lead to pyelonephritis or hydronephrosis. Findings কি same as UTI, like জ্বর হবে, ব্যথা করবে during urination, etc. Management কি surgical reimplantation of ureters with insertion of stents. Just এতটুকুই জানো, এর থেকে বেশি তো জানার প্রয়োজন নেই। এরপরে ছিল হাইড্রোনেফ্রোসিস, মানে কিডনির ভিতরে পানি জমে যায়। কালেক্টিং অফ ইউরিন ইন দি রেনাল পেলভিস ডিউ টু অবস্ট্রাকশন টু আউটফ্লো, মানে কি এই যে তোমার কিডনির ভিতরে এত পরিমাণ পানি জমে যায় যেটা আউটফ্লোকে বাধাগ্রস্ত করে, আর অত্যাধিক ইয়ের কারণে আউটফ্লোটা ড্যামেজ হয়ে যায়। এটাই আমরা এখানে পড়বো। কালেকশন অফ ইউরিন ইন দি রেনাল পেলভিস ডিউ টু অবস্ট্রাকশন টু আউটফ্লো, মানে আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে কিন্তু ইয়া বের হইতে পারে না, মানে যে কারণে কিন্তু কিডনিতে এই ইউরিন বেশি জমা হয়ে যায়। অবস্ট্রাকশন মোস্ট কজ অ্যাট ভেসিকুলেটর জাংশন, মানে ওই যে এই কি বলে অনেক সময় ইউরেটারের এখানে যে ভার্বটা থাকে না, ওইটা ওইটা প্রবলেমটার কারণে ওইটা হতে পারে। মেবি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, frequently seen in left kidney, predisposing factors like congenital malformation, তারপরে ভেসিকুলেটরাল রিফ্লাক্স, রেনাল ক্যালকুলাই, ইউরেট্রোসেল, এটা আমরা একটু পরেই পড়তে পারবো, হ্যাঁ। ফাইন্ডিংস কি রিপিটেড ইউটিআই, অ্যাবডোমিনাল পেইন, ফেলিউর টু থ্রাইভ। ফেলিউর টু থ্রাইভ মানে যেই বয়স অনুযায়ী যতটুকু বাড়ার কথা ততটুকু হয় না। ফিভার, তারপরে ফ্লাকচুয়েটিং মাস ইন রিজিয়ন অফ কিডনি, ম্যানেজমেন্ট সার্জারি টু কারেক্ট আন্ডারলাইং কন্ডিশন। এটা একদমই জাস্ট একবার পড়েও না পড়লেও সমস্যা হবে না। ভেসিকো ইউরেট্রাল রিফ্লেক্সও সেম। এগুলো থেকে খুব একটা ইয়ে পাই নাই অনেস্টলি। এবারে ছিল ব্লাডার এক্সিস্ট্রফি, এটা দু একটা কোশ্চেনে পাওয়া গেছে। ব্লাডার এক্সিস্ট্রফি বা একটোপিয়া ভেসিকা, এখানে হলো কি আমাদের ইউরিনারি ব্লাডার তো বডির ভিতরে থাকে, তাই না? আর ব্লাডার এক্সিস্ট্রফি মানে হলো ব্লাডার যখন বডির বাইরে পাওয়া যায়, এটাই হলো ব্লাডার এক্সিস্ট্রফি। সোজা কথা শুধু বাংলায় যদি বলতে চাই, ব্লাডার শরীরের বাইরে থাকে এই কন্ডিশনে। A congenital condition characterized by non-fusion of the abdominal and anterior wall of bladder during embryologic development, which cause anterior surface of bladder to lie open on abdominal wall. তাও একটু দেখাই দিয়েছি ওটা। ইউরেট্রোসেল এগুলো তো বললাম। এই যে ব্লাডার এক্সিস্ট্রফি, ইউরিনারি ব্লাডার যখন বডির বাইরে থাকে, বাচ্চাদের ফাইন্ডিংস কি ভেরিয়াস associated structural changes and anomalies like prolapsed rectum, রেকটাম বেশি বাইরে থেকে বের হয়ে থাকে, ইঙ্গুইনাল হার্নিয়া, তারপরে হলো রোটেটেড হিপস বাঁকানো থাকে, ক্লেফট স্ক্রুটাম অর ক্লিটোরিস, মানে স্ক্রুটাম কাটা থাকতে পারে, অথবা তোমার জয়েন্ট, মানে স্ক্রুটামটা তোমার কি বলে অর্ধেক হয় অর্ধেক হয় না এরকম বোঝায়, এবং অথবা ক্লিটোরিস এরকম হতে পারে। এপিসপেডিয়াসিস এগুলো সবই আস্তে আস্তে পাবো, হ্যাঁ। এপিসপেডিয়াসিস হতে পারে, দাঁড়াও এখানে দেখাই দিই হালকা হালকা করে, একটু দেখাই দিলে ভালো হবে। এপিসপেডিয়াসিস, ডায়াসপেডিয়াসিস সামনে পাবো, এই যে এখানে কি নাই, এটা মনে হয় গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বাচ্চাদের এখানে আছে, নিউবর্নে আছে মনে হয় এটা, নাকি এখানে আছে নাকি চ্যাপ্টারে, এখানে আছে, ও আছে সামনে আছে, আজকে পারবো। এই যে এপিসপেডিয়াসিস মানে আমরা তো ইউরিন পাস করার সময় ইউরিনটা তো এই বরাবর বের হয়, তাই না? এপিসপেডিয়াসিস হলো তোমার এই ইউরেথ্রাল ওপেনিং পেনিসের উপরের সাইডে হয়, এই যে এই বরাবর না হয়ে উপরের দিকে বের হয়, উপরের দিক দিয়ে বের হয়, এটাকে বলে এপিসপেডিয়াসিস বা ডোরসাল সারফেস অ্যাবভ গ্ল্যান্স পেনিস। আর হাইপো মিন্স নিচে না, হাইপো মিন্স পেনিসের নিচের থেকে ইউরিন বের হয়, এটাকে বলা হয় হাইপোস্পেডিয়াসিস। তো ইয়েতে হয় কি বলতেছি দাঁড়াও, তোমার এই ব্লাডার এক্সোস্ট্রফিতে হয় কি এপিসপেডিয়াসিস দেখা যায়, পেনিসের থেকে এপিসপেডিয়াসিস দেখা যায়। তারপরে আনডিসেন্ডেন্ট টেস্টিং, সোজা কথা এখানে এই যে তোমার ব্লাডার এক্সোস্ট্রফিতে
যে কনজেনিটাল প্রবলেম, তো এখানে যা হয় তোমার জেনিটাল এরিয়াতে সবই অ্যাবনর্মালিটি দেখা যায়, ইনক্লুডিং স্ক্রুটাম হতে পারে, পেনিস হতে পারে, আর ব্লাডার তো আছেই। এক পাশে হলো কর্ডি, মানে পেনিসটা বাঁকানো থাকে, এটা হলো কর্ডির ছবি। এই যে, এই যে দেখো ইউরিন বের হইতেছে এখান দিয়ে, এপিসপিডিস। আর হাইপোস এপিসপিডিস এটা এই চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ। আর ক্রিপ্টোকিটিজম আছে একটা, যেটা একটু পরেই জানতে পারবো। মেডিকেল ম্যানেজ এটা মেডিকেল মানে সার্জারি ছাড়া উপায় থাকে না। টু স্টেজ রিকনস্ট্রাকটিভ সার্জারি উইথ পসিবল ইউরিনারি ডাইভারশন। এই সার্জারি মে বি স্টার্টেড অ্যারাউন্ড 3 to 6 months. Yes. তোমার তারপরে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার কি প্রোভাইড ব্লাডার কেয়ার to prevent infection, change diaper frequently, wash with mild soap and water, cover exposed bladder with sterile non-adhesive clear plastic wrap. Yes, যদি কখনো কোনো বডির কোনো অর্গান ভিতর থেকে বের হয়ে আসে, লাইক পেট কেটে গেছে, ওইখান থেকে যদি তোমার ইন্টেস্টাইন বের হয়ে আসে, সবার আগে করতে হবে কি, আগে স্টেরাইল গজ পিস দিয়ে তোমার এই যে কি বলে সোকড স্টেরাইল গজ পিস দিয়ে যেই অর্গানটা অথবা যেই সাবস্টেন্সটা বডি থেকে বের হয়ে আসছে ওইটাকে আগে র‍্যাপ করে দিতে হবে। কারণ ওই ওই ইয়েটা, ওই অর্গানটা নাহলে বাতাসের সংস্পর্শে এসে ওইটা ড্রাই হয়ে যাবে, এবং এটা তখন আর বডিতে ঠিক মতো অ্যাডজাস্ট করতে চাবে না। এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এটা আমরা পড়বো, এই যে কথা বললাম এটা ওই যে আরে ইন্টেস্টাইন বের হয়ে যায় আসে যে কি বলে, কি জানি বলে ফারনা, নামটা মনে আসতেছে না কেন, ওম মানে হ্যাঁ আমি জানি এটা ওম ফেসালো না কি জানো না? ওমফালোসেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে ইন্টেস্টাইন এভাবে ইয়ে করা হয়। তারপরে যে তোমার ইয়ে পড়ছো না, এই যে কর্ড প্রোলাপস সেম করা হয়। অনেক সময় প্রেগনেন্ট মহিলাদের বাচ্চা ডেলিভারির আগেই, যখন বাচ্চার আগে যখন কর্ড চলে আসে, কর্ডটাকে কিন্তু আবার ভ্যাজাইনের ভিতরে ঢুকায় দেওয়া হয় না, ওইটারে যে বাইরে আছে বাইরেই থাকবে, কিন্তু ওইটাকে সোক গজ পিস দিয়ে তোমার ঢেকে দেওয়া হয়, যাতে ওইটা এই প্রোলাপস কর্ডটা যাতে না শুকায় যায়। এখানে এরকম কাজ করা হয়, ইম্পর্টেন্ট। অন্য চ্যাপ্টারের পড়া বলে দিলাম। ওম ইউনিকো তারপর আসে হলো এরপর আসলে পোস্ট অপারেটিভ কেয়ার, প্রিভেন্ট ট্রমা টু দি অপারেটেড সাইট, এবং যে সেটা ইয়ে হয় সেখানে তোমার ট্রমা যাতে না হয় সেটাকে ইয়ে করা হয়। তারপরে আসে হলো এবার আসে হলো ভেরি ইম্পর্টেন্ট নেফ্রোটিক সিনড্রোম এন্ড আচ্ছা, আম, এইটা বলার আগে একটু ইয়ে করবো, আহ, এটা একটু পরে পাবো, হ্যাঁ। এটা 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 নেফ্রোটিক সিনড্রোম এবং এপিজিএসএন, এটা আজকে লাস্টে পড়াবে, এটা পরের ক্লাস টাইপ, মানে পরের ব্রেকের পরে পড়াবে, এটাতে সময় দিতে হবে। আসলে ছোট 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 আর একটু জিনিস যেগুলো আছে ওগুলো শেষ করি। এবার আসলে আনডিসেন্ডেন্ট টেস্টিকলস, এটা হলো পেজ নাম্বার 250। পরের পেজে যাও, একটা দুইটা পেজ পরে গেলেই পাবা। এটা আছে হলো 250 নম্বর পেজ। আনডিসেন্ডেন্ট টেস্টিকলস বা ক্রিপ্টোহিডিজম, এটা অনেক কোশ্চেনে অনেকবার আসে। আনডিসেন্ডেন্ট টেস্টিকলস, এই যে ক্রিপ্টোহিডিজম, আনডিসেন্ডেন্ট টেস্টিকলস মানে জ- বাচ্চা জন্মের পরে